আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে লালাখাল। ভিডিও টাইটেল দেখে অলরেডি আপনারা জেনে গেছেন। তো যারা যারা লালাখাল এসেছেন তারা তো জানেনই এর সৌন্দর্য কেমন, আর যারা আসেন নাই তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে লালাখালের সৌন্দর্য কিছুটা হলেও দেখতে পারবেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা লাইক এবং ফলো করে দিবেন। তো এইখানে হচ্ছে ওরা দুইটা ফ্যামিলি, আলাদা আলাদা ফ্যামিলি, ওরা একসাথে করে নৌকায় যাওয়ার প্ল্যান করতেছে। নৌকার ভাড়া ছিল সব মিলে 1850 টাকা। তো ওরা এখানে দুই ফ্যামিলি প্ল্যান করছিল যদি তারা একসাথে যায় তাহলে তাদের খরচটা একটু কম হয়, এই জন্য তারা একসাথেই যাচ্ছে। তো আমরা এখানে একটা নৌকা ঠিক করে উঠে পড়ি। আমরা ছিলাম 3 জন। বাট আমার কাছে মনে হয় যে লালাখালের যে সৌন্দর্য, এখানে 1850 টাকা কিছুই না। তো যাই হোক, আসলে এক একজনের অপিনিয়ন এক এক রকম। কয়েক ফ্যামিলি তো দেখলাম গাড়ি নিয়ে এসে আবার ঘুরে চলেও গেল টাকার কথা শুনে, যে আমার বাড়ির পাশেই তো খাল আছে, আমি কেন এই খাল দেখব। তো যাই হোক, এই যে শুরু হয়ে গেল লালাখালের সৌন্দর্য। ছোটবেলায় অনেক সময় ভাব সম্প্রসারণ করেছি নৌকা ভ্রমণ, তারপরে ইংরেজিতে পড়েছি জার্নি বাই বোট। এবার নিজে নিজেই হলো। যদিও এর আগে রাতারগুলে নৌকায় চড়া হয়েছে বা সাদা পাথরে, কিন্তু এই জার্নিটা আমার জন্য টোটালি ডিফারেন্ট ছিল। এই যে চলে এসেছি লালাখালের আসল সৌন্দর্যে। 2 রকমের পানি। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট আমি বুঝতে পারছি এখনো দেখে যে 2 দিকের পানি 2 রকম। ওই যে মাঝখানে মনে হচ্ছে একটা বর্ডারের মতো, এই পাশের পানির রং একরকম, ওই পাশের পানির রং আরেক রকম। তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন কিনা আসলেই আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি লালাখালের বৈশিষ্ট্য এইটাই। তো ভাবলাম যে একটু পাটা ভিজাই নেই যেহেতু যাচ্ছি। তো আমি হচ্ছে নৌকার ওইদিকে উল্টা হয়ে বসে পা ডোবাচ্ছিলাম। এত ঠান্ডা পানি, কল্পনার বাইরে, অথচ বাইরে কিন্তু অনেক রোদ ছিল, আর পানিগুলো খুবই স্বচ্ছ আর পরিষ্কার ছিল। তো এই খালের গভীরতা নাকি খুব একটা বেশি না। তো এই যে আমার ছেলে, সে সামনে গিয়ে বসেছে, তার ভয় করছিল না। মাশাআল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। সেখানে দাঁড়াতে চেয়েছিল, তা আমি দাঁড়াতে দেই নাই, কেন যদি ব্যালেন্স হারাই পড়ে টরে যায় ব্যথা পায়, এই জন্য আমি ওকে দাঁড়াইতে দেই নাই। বাকি সময় ওখানে বেশিরভাগ ছিল। আর এই যে প্রকৃতি, মাঝখানে খাল, 2 পাশে হচ্ছে পাহাড়ের মতো। তারপরে অনেকেই দেখলাম নৌকা দিয়ে এপার ওপার যায়। আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যদি আমি এখানে থাকতে পারতাম, বা আমার গ্রামের বাড়িটা যদি এখানে হইতো। আমার বেশিরভাগ সময় পাহাড় দেখলে এরকমই মনে হয়। আমি জানি না পাহাড়টা কেন আমাকে এত বেশি টানে। তো এই যে আরেকটা নৌকা যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। ওইদিকে হচ্ছে গিয়ে এটা ছিল কি বলে জানি, এটাকে সীমান্ত পাহারা দেয়, যে ওই যে বিজিবির একটা অফিস ছিল, প্লাস এখানে থাকার জায়গাও বাম পাশে যেটা দেখেছেন আপনারা। আর ওই যে ওইদিকে ইন্ডিয়ার বর্ডারও দেখা যাচ্ছে একটু একটু, আর কি। তো লালাখালের সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখে কতটুকু ফিল করা যায় ভিডিও দেখে আমি জানি না। তবে আমি লালাখাল কিন্তু এর আগে ভিডিওতেও কখনো দেখি নাই, এটা আমার প্রথম দেখা নিজের চোখে। এটা সৌন্দর্য আসলেই ভিন্ন রকম, বারবার আমি একটা কথাই বলতেছি। তো এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, আমাদেরকে একটা পাহাড়ের কাছে নামাবে, ওখানে আর কি আমরা একটু ঘোরাঘুরি করে আবার ফেরত চলে আসবো। তো আমাদের জার্নিটা ছিল যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে, আসার সময়ও সেম। তো টোটাল আমাদের এখানে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই যে ওই সামনে যে পাহাড়গুলো দেখছেন ওগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর
এখানে হচ্ছে বাংলাদেশের সীমান্ত শেষ। বাম পাশে যে বাগানের মতো দেখতে পাচ্ছেন সুপারির বাগান, সেটা ছিল ইন্ডিয়ার। সুপারি বাগান থেকেই ওদের এরিয়া শুরু। তো আমি বলছিলাম যে আমি একটু ওখানে নামি, ডান পাশে না নেমে বাম পাশে নামি। তো মাঝি ভাই দুষ্টামি করে বলতেছিল নাইমা দাঁড়াইতে পারেন কিনা দেখেন, দাঁড়ানোর আগেই ঠুস। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, আমাদের নামার সময় হয়ে এসেছে। বাম পাশের বাগানটা এখন ভালো মতো দেখা যাচ্ছে, সুপারি বাগান। আর ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা থেমেছে। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার বাম পাশের, আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখালাম। আর এই যে ডান পাশে অনেকগুলো নৌকা থেমেছে, এটাই হচ্ছে থামার জায়গা। এখানে থেমে সবাই উপরে উঠে আর কি একটু ঘোরাঘুরি করে আসে। ওইখানে একটা চা বাগান আছে, চা বাগানের নাম হচ্ছে আফ্রিকান চা বাগান। তো সবাই দুষ্টামি করে বলছিল যে এখন থেকে আর আফ্রিকান চা আফ্রিকায় গিয়ে খাওয়া লাগবে না, বাংলাদেশে বসে খাওয়া যাবে। তো এখানে নামার পরে যেটা দেখলাম, বালু, তো এগুলো সব বালু ছিল। তো পাড়া দেওয়ার সাথে সাথে ভেঙে ভেঙে যাচ্ছিল আর কি। তো খুব রিস্কি ছিল। আবারও এক নজর দেখে নিচ্ছি ইন্ডিয়া, যে আরো একটা নৌকা আসছে। তো এখানে সামনে এগোতেই দেখলাম অনেক মানুষ গোসল করছে। তো আমারও খুব ইচ্ছা করছিল গোসল করে, বাট সেটা তো আর সম্ভব না, জামা কাপড়ও আনে নাই। তাছাড়া প্রাইভেসির একটা ব্যাপার থাকে। অনেকেই কমফোর্টেবল, বাট আমি কমফোর্ট না। আমি কক্সবাজারে গিয়েও পানিতে গোসল করি নাই, বাথরুমে গোসল করেছি। এটা আমার কমফোর্টেবল লাগে না। তো যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে দেখতেছি যে ওরা কি করতেছে। আমি আহমদকে অফার করেছিলাম তুমি চাইলে এখানে গোসল করতে পারো, বাট ও বলতেছে যে এখন না, যাওয়ার সময়। ওর বাবা আর গোসল করতে দেয় নাই, বলতেছে এখান থেকে যাওয়ার সময় ভেজা জামা কাপড় গায়ে থাকলে আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। এই জন্য আমি আর কিছু বলি নাই। এই তো আমাদের ভাই, ড্রাইভার ভাই পানির বোতল হাতে নিয়ে আহমদকে নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। আসলে ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছে। নর্মালি যাদের গাড়িতে করে ঘোরাঘুরি করা হয় তারা খুব বেশি প্রফেশনাল হয়, ওরা ওদের ড্রাইভ করার কাজ ছাড়া অন্য কিছু করে না। বাট এই ভাই আমাদেরকে অনেক হেল্প করেছে। এটা ছোট একটা পাহাড় ছিল। পাহাড়ের নিচের থেকে যখন উপর দিকে উঠছিলাম, পাহাড়ের উপরের এই গাছগুলোর দিকে তাকাইতে এত বেশি ভালো লাগছিল। তো উপরে দেখি যে এখানে আদিবাসীরা থাকেন, উনি এখানে ওনার বাড়ি, আর সাথে এখানে ওনার চায়েরও দোকান। তো সবাই অনেক এখানে এসে চাটা খাচ্ছিলেন, সাথে চিপসও ছিল হাবিজাবি। তো আমি ভাবলাম যে একটু শুট করেই দেখি কেমন লাগে। তো এই যে চা আমার জন্য, তো চাটা ট্রাই করে যেটা মনে হলো একদমই ডিফারেন্ট। আর উনি চা বানাচ্ছে কিভাবে, উনি গরম পানি করে চুলায়, গরম পানি করার পরে উনি যে ছাঁকনি, ওই ছাঁকনির মধ্যে চা পাতা দিয়ে দেয়, তারপরে ওই ছাঁকনি দিয়ে পানি, গরম পানিটা ঢেলে দেয়। তো এতে করে এই কালারটা আসে, এত সুন্দর। আর খেতেও খুব ভালো লাগছিল। নর্মালি তো আমরা পানি অনেকক্ষণ বয়েল টয়েল করে তারপরে চাটা বানাই, চিনি টিনি দেই, বাট ওনার প্রসেসটা পুরাই আলাদা ছিল। আর চিনি দিয়েছিল হচ্ছে মোটা চিনি বলতেছিল, ওরা জানে না। আর ওই যে ওই পাশে হচ্ছে চা বাগান, অনেকে ওইদিকে ঘুরতে যাচ্ছিল চা বাগানের ওইদিকে। তো অনেক রোদ ছিল। আর আরো আগে নিয়ে আমার মনে হচ্ছিল না যেদিকে যাওয়া যায়, যেতে চাচ্ছিলাম না এক কথায়। তো তারপরে ভাবলাম যে আশেপাশেটা একটু ঘুরে দেখি, এমনি হাঁটাহাঁটি করছিলাম। আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, পাহাড়ের উপরে, মানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই, এত সুন্দর। আমাদের গ্রামের বাড়ি মানে নোয়াখালীতে যেটা হয় যে নর্মাল জায়গাগুলাই এরকম থাকে, বাট এখানে পাহাড়ের উপরে জায়গাটা এরকম, মনে হচ্ছে সমতল ভূমি। পাহাড়টা কত বিশাল, তার উপরে এই পাহাড়ের উপরেও আরো পাহাড়, এই হচ্ছে ব্যাপার। তো এই যে সব কিছুই খুব সুন্দর, নীল আকাশ আর সবুজ গাছ। তো সামনে আসার পরে দেখলাম যে আরো একটা দোকান। তো ওই দিকের দোকানটাই চোখে পড়ে, পাহাড়ে ওঠার পরে এই দোকানটা একটু কম চোখে পড়ে। তো এটা ছিল কোনো একটা ফলের গাছ। আমি ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এখানে ছোট ছোট অনেক ফল ছিল, ওই যে
ছোট ছোট অনেক ফল ছিল। তো এগুলো এখনো পাকে নাই, এগুলো পাকলে নাকি অনেক মিষ্টি হয়, খেতে খুবই মজা। একবার ভাবছিলাম এই ভদ্রমহিলাকে বলবো আমাকে একটা দেন, পরে আবার ভাবলাম কি মনে করে, ওনার দোকানে তো চাও খাই নেই, যদি খাইতাম তাহলে হয়তো বলা যেত। তো এই যে আহমদ ওইদিকে খুব যেতে চাচ্ছিল, বাট আমি মানা করেছিলাম যে বাবা থাক, দরকার নেই এখন। আর এই যে বাঁশঝাড় আমি দেখছিলাম আর কি, যে ওই সাইডে ছোট ছোট মোটামুটি কয়েকটা টিলা বলা যায় ছিল, তার উপরেও ঘর বাড়ি। ওই যে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এই হচ্ছে। আর আমরা যে এই লোকের থেকে চা খেয়েছি এটা হচ্ছে ওনাদের বাড়ি, ওনার বাড়ি, ওনারা গরু টরু পালে, এটা দেখলাম আর কি। আর ওরা এখানে বসে বসে খাচ্ছিল, আমি একটু চুরি চুরি করে ভিডিওটা করেছি। তো এই হচ্ছে আজকের ব্লগ, আর বেশি বড় করছি না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।